বাড়ির সত্যনারায়ণ পুজোয় একঘর লোকজনের সামনে আমার শাশুড়ি মা আমার মাকে কাঁদতে কাঁদতে হঠাৎ বলে উঠলেন, ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে পারলাম না বেয়ান, একেবারে নির্লজ্জ অমানুষ হয়েছে জানেন। শিক্ষিত হলে কি হবে, কোনো সাংসারিক বোধ বুদ্ধি কিচ্ছু নেই। এই জন্য আমার মনে যত জ্বালা, যত অশান্তি। রান্নাঘর থেকে কথাগুলো শুনে ভীষণ বিরক্ত লাগলো। ভাবলাম তপস্যা করেও এমন সন্তান পাওয়া যায় না। তার সম্পর্কে মা হয়ে একঘর বাইরের লোকের সামনে এ কথা বলতে ওনার মুখে একটুও বাঁধলো না। সত্যি স্বার্থ আর অর্থ মানুষকে কত নিচে নামিয়ে দেয়। মা হয়েও এমন কথা বলতে পারা যায়? আমি রিমি, বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে চলল। আমি হোম মেকার। আমার স্বামী পলাশ একটা কোম্পানিতে সেলসের চাকরি করে, এই নামমাত্র বেতন। ফলে সংসারের ইকোনমিক্যালি আমাদের কন্ট্রিবিউশন খুবই সামান্য। আমরা দুজন ছাড়াও আমাদের সঙ্গে থাকেন আমার বড় ভাসুর অর্থাৎ বড়দা বড়জা এবং আমার শাশুড়ি মা। এতক্ষণ কথা হচ্ছিল এই বড়দাকে নিয়ে। বড়দা হলেন অঙ্কের সিনিয়র প্রফেসর। কলেজ ছাড়াও টিউশন, সেমিনার, পড়াশোনা নিয়ে সব সময় কর্মব্যস্ত একজন মানুষ এবং মনের দিক থেকেও আকাশের মতো উদার। আর দিদিভাই আমার আইডল, একজন গৃহবধূ হিসেবে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিল, কিন্তু নিজের শখ আর দক্ষতাকে মরে যেতে দেয়নি। বাঁচিয়ে রেখেছিল শত ব্যস্ততার মধ্যেও, আর বাঁচিয়ে রেখেছিল নিজের আত্মসম্মানবোধ। বৌভাতের পরদিন আমার বাপের বাড়ি থেকে দেয়া উপহারগুলো দেখতে দেখতে শাশুড়ি মা যখন বলেছিলেন, এমা তোমার মামা বিয়েতে শাড়ি দিয়েছে, সোনার জিনিস যায়নি, এ কেমন আত্মীয় গো। আমি অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলেও দিদিভাই বলেছিল, কেন মা, উপহারটা তো আপনাকে দেয়নি, যাকে দিয়েছে সেই বুঝুক না। আর তারা তো তবু কিছু না কিছু দিয়েছে। এ বাড়িতে অনেকে তোকে কিছুই দেয়নি, এরপরেও কি আর কথা বলার মুখ থাকে? বলা বাহুল্য, শাশুড়ি মা আমাকে কোনো কিছু দিয়েই মুখ দেখেনি। অথচ সেদিন বুঝেছিলাম মেয়েদের পায়ের নিচের জমি শক্ত হলে আত্মমর্যাদার মাথাটাও অটোমেটিক্যালি উঁচু হয়ে যায়। নিখুঁত সেলাইয়ের দারুণ সুন্দর আঁকার হাত ছিল দিদিভাইয়ের। প্রথমে বাড়িতেই টুকটাক পাঞ্জাবি, ব্লাউজ, চুড়িদার, রুমালের ডিজাইন করতে করতে একসময় বিরাট জনপ্রিয় হয়ে ওঠে ওর হাতের কাজ। এখন এই এলাকার 2টো নামকরা বুটিকের মালকিন আমার দিদিভাই। অন্য সময় ব্যস্ততা তো থাকেই, তবে কোনো অকেশনে ওর স্নান, খাওয়া, ঘুমানোর সময় থাকে না। ফলে সংসারের কোনো কাজে সেইভাবে হাত দিতে পারে না। রোজের অল্প রান্নাবান্না, নিজের কাজকর্মটুকু হালকা পাতলা করে ওনাকে বেরিয়ে যেতে হয়। যদিও সে খামতি ঢাকতে কাজের দিদি, রান্না দিদি রেখেছে দিদিভাই নিজের বেতন দিয়ে। আর ওইখানেই আমার শাশুড়ি মায়ের প্রবল আপত্তি। ওনার কথা, বাড়ির বউ সংসারের কাজকর্ম সামলাবে, ওনার হাতে হাতে সব জোগাড় করে দেবে, উনি আদেশ করা মাত্র সেটা ওনার সামনে হাজির হয়ে যাবে। বাড়ির বউ থাকতে কাজের বউ ঘরের কাজ করবে কেন? আর রান্নার বউর হাতে রান্না খেতে হবেই বা কেন? যদিও বা বাড়ির বউ প্রফেশনাল হয়, তার উপার্জনের টাকা সে নিয়ম করে বাপের বাড়িতে দিতে যাবে কোন সাহসে? আসলে ব্যাপারটা হয়েছে, আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো। পাড়ার সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল প্রসাদ নিতে আসার জন্য। শাশুড়ি মা কাল রাতে দিদিভাইকে বলেছিলেন আজ অন্তত বাড়িতে থাকতে। দিদিভাই বলেছিল সকালবেলায় পুজোর যাবতীয় জোগাড় সে করে দেবে, কিন্তু বেলার দিকে ঘন্টা 2-1-এর জন্য বেরোতে হবে। কারণ দিদিভাইয়ের মায়ের প্রেশারটা কদিন ধরে ভীষণ হাই, অতিরিক্ত ঘাম হচ্ছে। যেহেতু দিদিভাই একমাত্র মেয়ে আর বাড়িতে উনি একাই থাকেন, আজ ডাক্তার না দেখালে বিপদ ঘটে যেতে পারে। বড়দাও দিদিভাইয়ের যাওয়াটাকে উচিত বলেই বিবেচনা করেন। এতেই গতকাল থেকে মায়ের মেজাজ ভীষণ খারাপ হয়ে আছে। এসব ভাবতে ভাবতে আমি আবার শুনতে পেলাম শাশুড়ি মায়ের গলা। পাশের বাড়ির মিত্র কাকিমাকে বলছেন, তুমি বলো মেয়েদের বিয়ের পর অত মা করলে চলে? এমনিতেই তো মাসে 2বার বাপের বাড়ি যাওয়া চাই, সব টাকা ওখানেই ঢালছে। এদিকে ওনার সংসারে সব কাজ করে মরছি আমরা। কেন এক মেয়ের বাপ মা কি বিয়ের পর বেঁচে পড়তে থাকছে না? কই, এই বাড়ির মাটার জন্য তো কিছু হাতে করে আনতে দেখি না কোনোদিন। আর ছেলেটাও হয়েছে তেমনি, বিয়ের পর একেবারে বউয়ের আঁচল ধরা হয়ে গেছে। এই নাকি ছেলে অত শিক্ষিত, অত কষ্ট করে মানুষ করলাম। এত বড় মিথ্যে কথা শুনে আমার গা চিরবির করে উঠলো। থাকতে না পেরে আমি ঘর থেকে বেরিয়ে বললাম, এত বড় মিথ্যে কথা বলবেন না মা। আপনার ডাক্তার, টেস্ট, যাবতীয় ওষুধ, সংসারের বড় বড় খরচ, আত্মীয় পরিজনের দেখাশোনা, উপহার সব কিছুই দাদা দিদিভাই করেন। দিদিভাই প্রত্যেক দিন ফেরার সময় আপনাকে নিয়ম করে ফোন করে জিজ্ঞেস করে কি আনবে, কি দরকার আপনার, কি খেতে ইচ্ছে করছে। যেটা বললে যত অসুবিধাই হোক দিদিভাই ঠিক সেটা এনে হাজির করে। 2 বছরে একদিনও দেখিনি দিদিভাই খালি হাতে বাড়ি এসেছে।
কোন ছেলের বউটা শাশুড়ির ঘরে এসি বসিয়ে দেয় বলুন তো? আমার কথা শুনে শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে গিয়ে বললেন, এলেন গায়ে মানে না আপনি মোড়ল। তোমাকে কি কিছু বলেছি বৌমা? তোমার সুনাম আমি সব জায়গায় করি যে আমার ছোট বউয়ের মতো মেয়ে হয় না, আর তুমি বড় বউয়ের হয়ে সাফাই গাইছো। এক ঘর লোকের সামনে আমাকে মিথ্যাবাদী করে দিলে। ভয়ঙ্কর মেয়ে তো তুমি মা। আমিও উচিত জবাবে বললাম, আমি আপনার পছন্দের বৌমা, কারণ আমি আপনার কথা মতো চলি। বছরে একবার দুবারের বেশি বাপের বাড়িতে যেতে পারি না। আমাকে বুঝে সমঝে চলতে হয়, কারণ আমার স্বামীর উপার্জন কম। সংসারের কাজকর্ম আপনার হুকুম তামিল করে সেটা পূরণ করতে হয়। আর দিদিভাইকে 2 বছরের বরাবর দেখছি সংসারেও যেমন সময় দিতে পারে না, আপ্রাণ চেষ্টা করে সেটা অন্যভাবে পূরণ করতে। আর আপনি সেই ছেলের বউয়ের নামে সবার সামনে নিন্দে করে বেড়াচ্ছেন। আজ কোনো কারণে আমি 2 দিন বিছানায় শুয়ে থাকলে আমার সম্পর্কে ওই কথা বলতে ছাড়বেন না নিশ্চয়ই। কথাগুলো বলে আমি হাঁপাতে লাগলাম। সাধারণত এমন বলি না, কিন্তু এখন বুঝি কিছু সময় বলতে হয়। মুখে কুলুপ খুলে মুখ খুলতে শিখতে হয়। আমি বললাম, সংসারে আমার দিদিভাইয়ের আপনার অবস্থান তো একই, তাহলে একজন মেয়ে হয়ে আরেকজনের মেয়ের শখ, ইচ্ছা, সাফল্য, কর্তব্য, অসহায়তাগুলো কবে বুঝবেন? আর আদিকালের টিপিক্যাল শাশুড়ি বৌমার ছক ভেঙে বেরোতে না পারলে, একটু সহানুভূতি সম্পন্ন না হলে আপনি ভালোবাসা কিভাবে ফেরত পাবেন আশা করেন বলুন তো? কাজের সময় কাজই, কাজ ফুরোলে পাজি মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে তো। সত্যি বাড়িতে গুরুজনের অনেক বেশি বুঝদার, ধৈর্যশীল, নমনীয়, বুদ্ধিমান হতে হয়, তবেই না ছোটরা শিখবে। গাছ অপুষ্ট হলে ফল কিভাবে পরিপুষ্ট হবে বলুন তো? কলমে পার্বতী, মোদক, কণ্ঠে পারমিতা।